হেল্প হেল্প করে চিৎকার করছি, স্বামী দেখো আমার কোলে এসে পড়েছে। আরজি করে লিফটে মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কথায় উঠে এসেছে ঘটনার মুহূর্তে এমনই বিভৎসতা। আর এই মৃত্যু কার গাফিলতিতে, কোথায় নিরাপত্তা, নজরদারি, এমনই হাজারো প্রশ্ন ধাক্কা খেয়ে ফিরছে আরজি করের দেওয়ালে। 1 বছর 7 মাস পরেও যে ছবিটার বিন্দু মাত্র পরিবর্তন হলো না। আরজি করে ছবির পরিবর্তন হলো না, কিন্তু এই রাজ্যে 26-এর বিধানসভা নির্বাচনে কি পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন তা জানা যাবে 4 মে। তবে যে অনুপ্রবেশ অস্ত্রে তৃণমূলকে লাগাতার বিধে এসেছেন মোদী শাহ, সেই অস্ত্রেই আজ শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানায় খোদ দেশের প্রধানমন্ত্রী। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুটা আমি করতে চাইবো মৃত ব্যক্তি তার স্ত্রীর বক্তব্য দিয়ে। যে 1.5 থেকে 2 ঘন্টা কতটা মর্মান্তিক পরিস্থিতির মধ্যে প্রতিটা মুহূর্ত কেটেছে, আমি চাই শুরুটা তার বক্তব্য দিয়ে। শুনুন, যে কোনো সুস্থ মানুষ এই বিবরণ শুনলে তারাও অসুস্থ বোধ করবে। দেখুন, লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। তার ঘর পুড়ে গেছে অকাল অনলে। যার সঙ্গে কয়েক বছর আগে ঘর বেঁধেছিলেন, সুখী দাম্পত্য গড়ে উঠেছিল, শুক্রবার তাঁরই রক্তাক্ত শরীরটা এসে পড়েছিল কোলের উপর। চোখের সামনে তিল তিল করে স্বামীকে শেষ হয়ে যেতে দেখেছেন। আরজিকর হাসপাতালের লিফট বিপর্যয়ের সেই ভয়াবহ মুহূর্তের কথা ভাবলেই শিউরে উঠছেন মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। আর আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। ছেলের ভাঙা হাতের চিকিৎসা করাতে আরজিকর হাসপাতালে এসেছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই লিফটে ভয়ঙ্কর পরিণতি। ঠিক কি হয়েছিল তখন নিজের মুখেই তার বর্ণনা দিলেন মৃতের স্ত্রী। কখন উঠলেন এবং কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আরজি করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায়, এমার্জেন্সিতে যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে। তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজবেন্ড বললো চলো আমিও 3 জনে মিলে। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে ট্রমা সেন্টারে মোট 3টে লিফট আছে। তার 2 নম্বর লিফটে উঠেছিলেন বাবা, মা ও ছোট্ট ছেলেটা। লিফটে দোতলা থেকে 5 তলায় যাচ্ছিলেন 3 জনে, কিন্তু গন্তব্যে না পৌঁছে লিফট হঠাৎ এসে পড়ে বেসমেন্টে। মোবাইলটাও নিয়ে আসেনি, তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে দাঁড়াতে এরকম হতে হতে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে 3 জন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। দরজাটা নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। অর্থাৎ বেসমেন্টের লিফট ও গ্রিলের মাঝে এই যে অংশটুকু, এইখানে অপেক্ষা করছিলেন 3 জন, যাতে নিঃশ্বাসটুকু অন্তত নিতে পারেন, যাতে কারো যদি চোখে পড়ে, কেউ যদি উদ্ধার করে। কিন্তু হঠাৎ করেই লিফটটা উঠতে থাকে ওপরে, আর অরূপ বন্দ্যোপাধ্যায়ের জামা বা কিছু আটকে যায় লিফটের সঙ্গে। ঘষতে ঘষতে ওপরে উঠতে থাকেন তিনি। এদিকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও সন্তান পড়ে যান লিফটের নিচের গর্তে। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটে কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন।
ছেলেকে কোনো ক্রমেই গ্রিলের সামনে তুলে দিতে পেরেছিলেন। নিজে তখনও গর্তে, তখনই তার কোলে এসে পড়ে স্বামীর রক্তাক্ত শরীর। 4 বছরের ছেলেটা এখনো জানে না বাবাকে ডাকলেও আর কোনোদিন আসবে না। সেও প্রচণ্ড আতঙ্কে, হাত ভাঙা, সঙ্গে মাথায় প্রচণ্ড যন্ত্রণা। হাসপাতালে চিকিৎসাধীন সে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লিফটে আটকে, বলা ভালো একেবারে মৃত্যু কূপের মধ্যে আটকে স্বামীর ভয়ঙ্কর মৃত্যু নিজের চোখে দেখেছেন স্ত্রী। 2 ঘন্টা ধরে আটকে রয়েছেন, সাহায্য করতে কেউ এগিয়ে এলো না। আর্তনাদ শুধু শুনেছেন সকলে। হাড় হিম করা বয়ানই মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। আর তার বয়ান অনুযায়ী আমরা অ্যানিমেশনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক সেই মুহূর্তটা আপনাদের সামনে রেখেছি, একটু ভালো করে দেখার চেষ্টা করুন। একেবারে যখন লিফটের দরজা খুলছে, বাচ্চাটিকে নিয়ে অর্থাৎ নিজের ছেলেকে নিয়ে তিনি শৌচাগারে নিয়ে যাচ্ছেন অপারেশনের আগে। লিফটের দরজা বন্ধ হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছেলে, মা এবং বাবা 3 জনেই রয়েছেন। ভাবতেও পারেননি গুণাক্ষণে তার পর মুহূর্তে কি হতে চলছেন। লিফটে উঠলো, এবার দেখুন তারা লিফটে উঠলেন। আর এই লিফটে উঠে যখন লিফটে উঠতে শুরু করলো, থামার ওই মুহূর্তে তারা নেমে পড়েছিলেন, কিন্তু এই ফাঁকা অংশে আটকে যায় বাবার জামা, অর্থাৎ অরূপ বন্দ্যোপাধ্যায় আটকে যান ওই সামান্য ফাঁকটিতে। আর তারপরে অরূপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে লিফটটা উঠে যায়। ভয়ঙ্কর সেই মুহূর্ত। আর সেখানে একেবারে নিচে পড়ে যায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, নিচে পড়ে যান এবং তার সঙ্গে ফুটফুটে সেই ছেলেটি। এবং তারপর ছেলেটিকে ওপরে তুলে ধরার চেষ্টা করেন মা, ওপরে উঠিয়ে বসিয়ে দেন। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই ছোট্ট অন্ধকার লিফটের ডাক্টের মধ্যে 1.5 ঘন্টা ধরে হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছেন, একটা সাহায্যের হাতও তাদের দিকে এগিয়ে আসছে না। আমি শুরুতেই ডক্টর অনিকেত মাহাতোর কাছে আসতে চাইবো। আপনাদের মনে থাকবে যে যখন অভয়ার ঘটনা ঘটেছিল 2024-এর অগাস্টে, এই অনিকেত মাহাতোরা দিনের পর দিন রাস্তায় নেমেছেন, তারা অনশন করেছেন, তারা ধর্ণা করেছেন একটাই দাবিতে। এক তো ছিল অভয়ার বিচার, আর 2 হচ্ছে যে হাসপাতালের ভেতরে চলতে থাকা যে লাগাতার ধারাবাহিক অব্যবস্থা, তার প্রতিকার তারা চেয়েছেন। শুধু তাই নয়, এই দাবিকে কেন্দ্র করে নবান্নে 128 মিনিট খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন এবং যেগুলো ইস্যু ছিল তার মধ্যে অন্যতম বড় ইস্যু ছিল সিকিউরিটি, নিরাপত্তা। তার মানে ডক্টর মাহাতো এই 1.5 বছর ধরে যে এতগুলো দাবি আপনারা করে গিয়েছেন, খোদ রাজ্য সরকারের থেকে প্রতিশ্রুতি আদায় করে এনেছেন, 1.5 বছরে তার মানে কিচ্ছু হয়নি, যাবতীয় আপনাদের প্রচেষ্টা সব জলে গিয়েছে। যে কথাটা বলার এখানে অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা শুনলেন কিভাবে ঘটনাটা ঘটেছে। তাহলে সত্যি একটা মর্মান্তিক ঘটনা, এবং যদি যে ঘটনাটা এই পরিপ্রেক্ষিতে যদি প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে যে কথাগুলো আজকে বলা অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয়, যে একটা লিফটের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো, তাহলে সেই লিফটের একটা সিকিউরিটি আছে, সিকিউরিটি পার্সোনালসরা আছে, পিডাব্লিউডি আছে, ও সর্বোপরি এমএসবিপি স্যার আছেন, প্রিন্সিপাল আছেন, লোকাল অথরিটি আছে। এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে এজেন্সিগুলো দ্বারার মাধ্যমে এই ধরনের কাজগুলোকে সরকারি হসপিটালে দেওয়া হয়, সরকার এজেন্সিকে দিয়ে, কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে দিয়ে কাজ করাতে চায়, তার সরকারের যে যাবতীয় ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনটাকে সরিয়ে রেখে তাহলে এই কাজগুলো যখন হয়, তখন ডিএমই, ডিএইচ, প্রিন্সিপাল সেক্রেটারি, নির্দেশিকা, আপনারা যদি আন্দোলনের কথা শুরুর দিন থেকে বলেন তাহলে দেখবেন যেখানে রাত্রি সাথীর প্রকল্পে তারা এই সেফটি সিকিউরিটি নিয়ে 11 দফা কমিটমেন্ট করেছিলেন। সেই কমিটমেন্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে রেপ অ্যান্ড মার্ডারের যে ঘটনা চলছিল, সেখানে তারা হলফনামা দিয়ে পরিষ্কারভাবে জানান যে তারা কি করতে চান, কি করবেন, এবং তার জন্য কত কোটি টাকার তারা স্যাংশন করছেন। তাহলে এই যে টাকা এলো, অর্থ বরাদ্দ এলো, আইন এলো, সমস্ত রকমের কাগজ কলমে নির্দেশিকা এলো, কিন্তু বাস্তবের মাটিতে যখন দেখা যাচ্ছে যে একটা হসপিটালের ভিতরে কেউ রেপ অ্যান্ড মার্ডার হয়ে যাচ্ছে, বা একটা হসপিটালে একটা রোগীর পরিবার পরিষেবায় নিতে গিয়ে লিফটের মধ্যে এইভাবে আটকে তার একটা মর্মান্তিক সিভিয়ার ক্র্যাশ ইঞ্জুরির মাধ্যমে একটা মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে হচ্ছে, তাহলে এই হচ্ছে সত্যিকারের মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে বা জেলা হসপিটালগুলোর অভ্যন্তরে বা সমগ্র হেলথ সিস্টেমের মধ্যে সামগ্রিকভাবে সেফটি সিকিউরিটির অবস্থা। তাহলে সিকিউরিটির যে অবহেলার জায়গাটা উঠে এসেছিলো, আমরা বলেছিলাম এর আমূল পরিবর্তন যা দরকার। তাহলে পরিষ্কারভাবে যে কথাটা আজকে বলতে চাই, যদি এই ধরনের অব্যাহত থাকে, তাহলে প্রিন্সিপাল, এমএসবিপি, ডিএমই, ডিএইচ, প্রিন্সিপাল সেক্রেটারি, পিডাব্লিউডির সমস্ত কর্তা ব্যক্তি, এইগুলোর মধ্য দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, যে স্বাস্থ্য আমাদেরকে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার আর যাদের উপর দায়ভার, তারা আদৌ কি স্বাস্থ্য পরিষেবা দিতে চায়, সেফটি সিকিউরিটি দিতে চায়? সেটা জুনিয়র ডাক্তার হোক, সেটা সিনিয়র ডাক্তার হোক, সেটা নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, একটা রোগীর পরিবার হোক, রোগীর সন্তান হোক। আমরা স্বাস্থ্য পরিকাঠামোর জায়গায়, দুর্নীতির জায়গায় সেদিকে গেলাম না, ন্যূনতম সিকিউরিটির যেটুকু জায়গা
সেইটুকু জায়গাতেও যদি এই সমস্যাগুলো পরিলক্ষিত হতে থাকে, তাহলে তারা আদৌ মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে বা হসপিটালের অভ্যন্তরে মানুষের সিকিউরিটির জায়গা, সুরক্ষার জায়গা আদৌ চাই কিনা, এই সদিচ্ছার জায়গাটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদমই অনিকেত যে কথা বলছিল একেবারেই তাই। মানে অভয়ার মৃত্যু শুধুমাত্র রাজ্যবাসী নয়, শুধুমাত্র চিকিৎসকদের মহল নয়, এই রাজ্য, এই দেশ, গোটা বিশ্ব, প্রতিটি কোনায় কোনায় যেখানে যেখানে বাঙালিরা ছিলেন প্রতিটা কোনায় প্রতিবাদ হয়েছিল। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাস্যকে। দিনের পর দিন মানুষ রাত জেগেছে, প্রবীণ নাগরিক থেকে শুরু করে পথে নেমেছেন। একজন বৃদ্ধাকেও আমরা দেখেছিলাম যে অত রাতে রাত্রিরে একেবারে রাত দখল করতে, একাধিক মানুষ হুইল চেয়ারে করে কোনো মানুষকে দেখেছিলাম রাত দখল করতে। ওই ঘটনার পর বারবার ওই দিনের ছবিটার পর যে ছবিটা বদল হয়নি বৈষ্ণবদা, সেটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপনারা তো এত আশ্বাস দিয়েছিলেন, এত কমিটি গঠন হলো, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের কথা আপনারা বারবার বলেন, কোথায় পরিকাঠামোর উন্নয়ন? তাহলে তো আজকের এই চেহারাটা দেখতে হতো না। আরজিগড় মেডিকেল হাসপাতালে যেটা লিফটের যে দুর্ঘটনাটা হয়েছে, এটা অত্যন্ত মানে মর্মান্তিক, এবং এটার জন্য যারা দায়ী তাদের জন্য আমি জানি যতটা যে পুলিশ তদন্তও করছেন, এবং লিফটম্যান সহ 5 জনকে বোধহয় অ্যারেস্টও করা হয়েছে, তাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে। কেন তারা সেই সময় হাজির ছিলেন না, বা এই ধরনের ঘটনাটা কোনো গাফিলতি, যারা গাফিলতির মধ্যে দিয়ে হলো তাদের বিরুদ্ধে নিশ্চিত আইনি ব্যবস্থা নেবে, এটা আমার মনে হয়। কিন্তু এটার জন্য সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাতে কোথাও কিছু হয়নি, এসএসকেএমে কিছু উন্নতি হয়নি, আরজিগড়ে কোনো উন্নতি হয়নি, বা ন্যাশনাল মেডিকেল কলেজ বা নীলরতন সরকার হাসপাতাল বা কলকাতা মেডিকেল কলেজ বা আপনি জেলার হাসপাতাল, পুরো স্বাস্থ্য পরিকাঠামোটাকেই যদি আপনি বলেন যে তাতে কিছুই কাজ হয়নি, আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। এবং আমি বলছি যে যারা এটা মর্মান্তিক ঘটনা, এবং একটা 40 বছরের ছেলে মারা গেছে অরূপ মুখার্জি, এবং এটা যারা গাফিলতি যারা করেছেন, যাদের দায়িত্ব ছিল লিফটের রক্ষণাবেক্ষণ করা বা লিফট ম্যান যারা ছিল, তাদেরকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে, এবং সেটাকে তার শাস্তি দেওয়া হবে, তা কড়া ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু এটার সঙ্গে অন্য ঘটনাটাকে এক করে দেখিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে যেটা ঠিক দেখাচ্ছেন কিনা আপনারা সেটা বিবেচনা করবেন। তবে এই ঘটনাটা যেটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত ঘটনা। একটি বাচ্চা ছেলে তার সন্তানের কে চিকিৎসা করতে গিয়ে তিনি তার এই বয়সে 40 বছর কেবলমাত্র বয়সে তিনি লিফটের এই দুর্ঘটনায় মারা গেলেন। এর জন্য যারা যে কর্মীরা এখানে ছিলেন দায়িত্বে, নিশ্চিত তাদের বিরুদ্ধে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। না, আমি বলছি নেওয়া হবে বলছেন, আমি বলছি এখনো পর্যন্ত নেওয়াটা কি হয়েছে? ঘটনা ঘটার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, মাত্র 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 5 জন কারা? না, তার মধ্যে 3 জন লিফটম্যান আর 2 জন হচ্ছে সিকিউরিটি। আমার মূল বিষয়টা হচ্ছে যে এত বড় একটা ঘটনা, যে ঘটনা আমি আবার বলছি ঘটনার বিভৎসতা শুনলে শিউরে উঠতে হয়। ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা নিয়ে কি মন্তব্য করেছেন আমার জানার ইচ্ছে রইল। এইটা কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। ঘটনা ঘটার পর আপনারা জানেন যখন এই ঘটনা ঘটছে তারপরে একেবারে সাংবাদিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে বৈশ্বনাথদা বলছেন যে নিশ্চিত থাকুন, ব্যবস্থা নেবে প্রশাসন, ব্যবস্থা নেবে সরকার। এখনো পর্যন্ত 5 জন মাত্র বিমলদা গ্রেফতার হয়েছে, 3 জন লিফটম্যান আর 2 জন হচ্ছে সিকিউরিটি। না, শুভ্রটা কথা বলি, ওই কলেজ জীবনে যখন ওই তোমার কিছু অ্যাডভেঞ্চার সিরিজের গল্প পড়ার অভ্যেস ছিল, আমি এটা উপন্যাস পড়েছিলাম মনে আছে, পিটার ওডোনেলের আই লুসিফার। সেখানে লুসিফার ভবিষ্যৎবাণী করেই তো সে মনে করতো চারদিকটা নরক, সে তার রাজা, সে হচ্ছে শয়তান। এখন এই রাজ্য যারা চালায় অলমোস্ট পশ্চিমবাংলাটাকে নরক বানিয়ে দিয়েছে, এবং নিজেদের তারা শয়তানের ভূমিকা অভিনয় করছে। এই শয়তানের রাজত্ব শেষ না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। অলমোস্ট এটা একটা শয়তানের রাজ্যে পরিণত করেছে। তার কারণ এরা ভুল থেকে শিক্ষা নেয় না, কোনো কিছু ঘটনা ঘটলে বলে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা করে না। আচ্ছা, দক্ষিণ কলকাতা ল কলেজে যে মেয়েটি গ্যাংরেপড হয়েছিল, অ্যারেস্ট করা হলো কাকে? যে অন্যায় করেছিল তাকে, করার উপায় ছিল না, নইলে তাকেও ছেড়ে দিত। আর কে? যে লোকটি ওখানে সিকিউরিটিতে ছিল, অথচ সবাই জানে সিকিউরিটি লোকটির কিচ্ছু করার ছিল না, মাথায় গান পয়েন্ট দিয়ে তাকে এইসব কাণ্ড কারখানা করাতো, সন্ধ্যাবেলা কলেজে ঢুকতো। আর এই ছেলেটাকে যে নিজেকে উকিল পরিচয় দিত, সে আবার কলেজে একটা পার্ট টাইম স্টাফ হয়েছিল, তাকে যারা ওখানে বসিয়েছিল আজ অবধি তাদের কোনো বিচার হয়েছে, কোনো প্রশ্ন করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। ঠিক এইরকম আরজি করে এর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আমার দমদমেরই একজন সহনাগরিক মারা গেল। একটা লিফট মানে
কতদিন সেই লিফটের ঠিকঠাক হয়নি ভগবান জানে, তার রিপেয়ারিং হয়নি, তার কিচ্ছু হয়নি, সে একটা 40 বছরের ইয়াং ছেলেকে ভয়ঙ্করভাবে মেরে ফেললো। সেই একটা লিফট, আসলে লিফট মারেনি, মেরেছে এই যারা সরকারটা চালাচ্ছে এই লোকগুলো। এদের আমি খুনি ছাড়া অন্য কিছু বলতে রাজি নই, তার কারণ এরা সিস্টেমটাকে খুন করেছে। পশ্চিমবঙ্গের সিস্টেমের খুনি হচ্ছে এই লোকগুলো। আর একটা কথা, হসপিটালে আমরা জানি লিফটগুলো অনেক বড় বড় লিফট হয়, কারণ রোগীদের নিয়ে উপরে ওঠে নামে। হসপিটালে যাদের যাবার অভ্যেস আছে, এই সরকার যারা চালায় তারা তো সব বড় বড় নার্সিংহোমে যায়, তারা হসপিটালে যায় না। আমি হসপিটালে গেছি, আরজি করেই গেছি, বিশাল বিশাল লিফট, কারণ সেখানে পেশেন্টদের নিয়ে যাওয়া হয়। সেই লিফটগুলো নিয়মিত চেক করার কথা, নিয়মিত, কারণ পেশেন্ট আছে ওখানে। তারপরেও সেই লিফট এই রকম অবস্থায়, একটা ইয়াং লোক যে অসুস্থ নয়, তার অসুস্থ ছেলেকে নিয়ে গেছে, সেই লোকটা পৃথিবী থেকে চলে গেল। এদের দোষ ছাড়া কি দেবো? একমাত্র উপায় এই সরকারটা চলে গেলে আমরা বাঁচি। এখন একটাই বাঁচার রাস্তা, এরা এক্ষুনি পদত্যাগ করুক, অন্তত মানুষ অর্থাৎ সম্মান লিপ্ত নয়, দেবে। এটা যেন নইলে একদম এদের মরণকূপ, কোনো এবং সম্মান দোষ দেবে না হচ্ছে মানুষ। প্রশাসনের, যেটা বিমলদা বলছেন। অবশ্যই বৈশ্যনাথদার কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু তার আগে সৈকতের কাছে আসবো। সৈকত, একটা হাসপাতালে ডাক্তার তো সুরক্ষিত নয়, ডাক্তারকে দেখাতে আসা রোগী সেও নিরাপদ নয়। না, নিরাপদ এই রাজ্যে কোথাও হাসপাতাল কেন, আপনি যদি দেখেন রাস্তায় পথ চলতি মহিলারা নিরাপদ নয়, হাসপাতালের ভেতরে মহিলা চিকিৎসক নিরাপদ নয়, হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা বিহাল দশা। আচ্ছা, এই সমাধানটা কি? আরজি করের ঘটনা আবার একবার আরজি করকে সামনে নিয়ে এলো। আচ্ছা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, অনিকেত মাহাতো বলবার সময় বললেন যে যে বিষয়গুলো সামনের সারিতে এসেছিল, স্বাস্থ্য দপ্তর, রাজ্যের সরকার, স্বাস্থ্যমন্ত্রী সেক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নিয়েছে? আরজি করের ঘটনা ধামাচাপা দেওয়ার পর যিনি সিবিআই এর অফিসার, তিনি পুরস্কৃত হয়েছেন। এই রাজ্য থেকে আইনজীবী, যার পিতা নাকি আরএসএস এর নেতা, তিনি আবার তৃণমূল থেকে রাজ্যসভায় গেছেন। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে বিহাল দশা, তার পরিবর্তনের ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা নেই। ভোট হচ্ছে কোন ভিত্তিতে? ভোট হচ্ছে মোদি দিদি, ভোট হচ্ছে এসআইআর, ভোট হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশ। বিজেপি আরজিকর নিয়ে, এ রাজ্যের বিহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা কোনো কথা বলেছে? তাদের লক্ষ্য কি না এসআইআর নিয়ে ভোট হবে? আমরা তো চেয়েছিলাম যে এবারের নির্বাচন হোক আরজিকরের বিষয়ে, এবারের ভোট হোক বিহাল স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে, এবারের ভোট হোক 26,000 চাকরি চুরির বিষয়ে। কিন্তু বিজেপি এসআইআর এর রক্ষা কবচ এনে এই তৃণমূলকে রক্ষা করেছে। আজকে এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, শুধু তাই নয়, এই আরজি করে যে একটা বিশাল বড় সিন্ডিকেট নেক্সাস, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কাটমানির সিন্ডিকেটের ব্যবসা চলে, এই যে লিফটম্যান বলুন, সিকিউরিটি গার্ড বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, এদেরকে বারবার বলিকা বাটা করা হয়। তৃণমূলের নেতারা, মাতব্বররা ওখানে বসে মেরামতি থেকে কাটমানি খায়, স্বাস্থ্য দপ্তরের অফিসাররা, তাদের কাছে একটা পার্সেন্টেজ চলে যায়, যা যা অবৈধ কারবার চলে তার একটা পার্সেন্টেজ তৃণমূলের ওখানকার একটা সিন্ডিকেট নিয়ে নেয়। তার ফলে এর তদন্ত লাস্ট অব্দি করবে কে? কেন্দ্রের গোয়েন্দা সংস্থা, তারা হাত গুটিয়ে বসে থাকবে। দাদা বলে দিয়েছে দিদির কাউকে ছোঁয়া যাবে না। এখানে দিদির ঘনিষ্ঠরা, ওখানকার সুপার থেকে শুরু করে এই সিন্ডিকেটের মাথারা, আমি বলছি হাসপাতালে পাপিয়াদি ঢোকা থেকে ডেড বডি হয়ে বেরোনো পর্যন্ত সবেতে ফেলো করি মাখো তেল। টাকা ছাড়া সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অচল, বাইরে নীল সাদা রং হয়েছে, আর ভেতরে এই রাজ্যের একটা বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়েছে। আমরা তাই বামপন্থীরা স্লোগান দিয়েছি যে এই রাজ্যটাকে বাঁচাতে হলে, স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হলে এই তৃণমূল কংগ্রেসের সরকারটাকে তাড়াতে হবে, আর এই তৃণমূলকে রক্ষা করছে যারা বিজেপি, তাদেরকে রুখতে হবে। না, আমি বলছি বড় প্রশ্ন সেটা হচ্ছে যে যাদের আর্থিক সংস্থা যতটা ভালো নয়, তারাই তো সরকারি হাসপাতালেও বেশি ভরসা করেন। এই রকম পরিস্থিতি কেন হবে? দ্রুত বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি জানি না, একটা মৃত্যুকে নিয়ে, একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনাকে নিয়ে, একটা বিপর্যয় বা একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে এটা রাজনৈতিক মুনাফা লোটার জন্য বিরোধীরা কতটা চেষ্টা করছে। আমরা যেখানে বলছি যে বিষয়টা তদন্তের অধীনে আছে, যারা দোষী, যারা যাদের তদন্ত কমিশনটা বলছে আজ অবধি শেষ হয়েছে, এটাকে আজ অবধি আপনারা ধর্ষক থেকে খুনি থেকে আসামিদের বাঁচানো ছাড়া আপনি তো কথার মাঝখানে শুনে একটা ঘটনা বলবেন, রিপোর্টে এসে বলবেন দুর্ভাগ্যজনক ঘটনা। উল্টো যুক্তিটাও শুনে নি একটু। হ্যাঁ বৈশ্বনাথ, বলুন। আমি তো প্রথমেই বললাম যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা যারা গাফিলতি করেছে, এটা যাদের নেগলিজেন্সের জন্য হয়েছে, তাদের বিরুদ্ধে আইনে যা ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তারপরেই এই মৃত্যুটাকে নিয়ে পুরা রাজনৈতিক বেনিফিট নেবার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল, এটাও ক্লিয়ার হচ্ছে। এখানে যদি আরজিকরের একটা লিফটের অ্যাক্সিডেন্টে একটা 40 বছরের ছেলে মারা যায়, তার জন্য যারা লিফটের দায়িত্বে ছিলেন, যারা লিফটম্যান, তাদেরকেই তো ধরতে হবে। এখানে কি এখানে অন্য কাউকে শুধু তাদেরকে ধরে কি সমস্যার সমাধান হবে, নাকি মাথা অবধি সমস্যার সমাধান মানে কি? এই মুহূর্তে যদি একটা অপরাধ, যদি একটা ফৌজদারি ঘটনা ঘটে থাকে, তাহলে তো তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, না হলে আর কি হবে? এখানে একজন চিকিৎসক হিসেবে যদি বলি,
যে 19/8/2024 রাত্রি সাথী প্রকল্পে সেফটি সিকিউরিটি নিয়ে যে কথা বলছেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে যে কথা বলছেন মুখ্যমন্ত্রী, 25/9/2024 সমস্ত হায়ার অফিসিয়াল অথরিটি আরজিকর সহ 26টা মেডিকেল কলেজ ডিভিশনাল হসপিটালদেরকে মিটিং নিয়ে যে প্রোটোকল তৈরি করছেন, সেই প্রোটোকলের বাস্তবায়িত রূপ কোথায়? তাহলে এইটা একটা সরকারের দায়বদ্ধতা হওয়া উচিত কি উচিত নয়? তাহলে মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, এই কথা বলতে পারে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে যদি আমাকে দেখতে হয় যে সমস্ত চিকিৎসা হসপিটালের সিকিউরিটির জায়গা, এই নিয়ে কি দায়বদ্ধতা? আমার কথা হচ্ছে এই দলটা যখন বিরোধী দল ছিল তখন কোথাও মারা গেলে মানে নিয়ে এসে কলকাতার রাস্তায় ডেড বডি শুইয়ে রাখতো। ওরা মৃত্যু নিয়ে কোনো কালে রাজনীতি করেনি, ছেড়ে দিলাম ওদের কথা, ওরা যা করেছে আমরা নিশ্চয়ই সেটা করব না। কিন্তু আমরা মৃত্যু নিয়ে প্রশ্ন কেন তুলতে পারবো না? আমরা কেন বলবো না যে বারবার তোমরা ব্যর্থ হচ্ছ, তোমরা প্রশাসন চালাতে পারছো না, তোমরা অযোগ্য, তোমরা অপদার্থ, তোমরা কিছু বোঝো না, এটা প্রশাসনটাকে জমিদারির মতো চালাও। প্রশাসন চালানো একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, তার একটা নৈর্ব্যক্তিক ভাবনা আছে, সেই সব না ভুলে জমিদারের মতো তুই আয়, তুই এদিকে যা, এই সমস্ত অপদার্থ অপখণ্ডগুলোকে প্রশাসন থেকে তাড়াতে না পারলে, রাজ্য থেকে তাড়াতে না পারলে এই রাজ্যের একেবারে ইনভেস্টিগেশন নিয়ে, কিন্তু তার আগে আপনাদের সামনে এই প্রতিবেদনটা রাখতে চাইছি পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে এবং তদন্ত কোন পথে। দেখুন, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। তো আপনি কেন আউট অফ অর্ডার লেখেননি কেন? তাই তো এই ঘটনাটা ঘটতো না। গাফিলতি কিন্তু কাদের? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট বিপর্যয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এটাই এখন বড় প্রশ্ন। আরও অনেক প্রশ্নের উত্তর এখনো অধরা। লিফটে সমস্যা থাকা সত্ত্বেও কেন সেটি চালু রাখা হয়েছিল? লিফট চালু থাকলেও সেখানে কেন লিফটম্যান ছিলেন না? 3 জনকে উদ্ধার করতে 1.5 ঘন্টা লাগলো কেন? বেসমেন্টে লিফটের বাইরে লোহার গেটের তালার চাবি কার কাছে ছিল? ঘটনার সময় সেই চাবি পাওয়া গেল না কেন? সিঁড়ি দিয়ে বেসমেন্টে নামার গেটের চাবিও পাওয়া গেল না কেন? আপৎকালীন পরিস্থিতির জন্য ডুপ্লিকেট চাবি কি তৈরি করা হয়েছিল? তাহলে সেটাই বা কার কাছে রাখা ছিল? বেসমেন্টে যে গ্রিল ছিল সেই গ্রিলের তালা চাবি কার কাছে ছিল? সেই তালা চাবির কি একটাই চাবি ছিল কারো কাছে, নাকি তার কোনো ডুপ্লিকেট চাবি ছিল? প্রত্যেকটা লিফটের ওপরে একটা নির্দিষ্ট স্টিকার সেখানে লাগানো রয়েছে, যেখানে পরিষ্কার 3টি নাম্বার রয়েছে। একটি হচ্ছে এমার্জেন্সি নাম্বার, দ্বিতীয় হচ্ছে সুপারভাইজারের নাম্বার এবং তৃতীয়ত হচ্ছে ম্যানেজারের নাম্বার। এই প্রত্যেকটি নাম্বার যখন সেখানে ছিল, কেন উদ্ধারের সময় তাদের কাউকে ফোন করা গেল না, বা ফোন করা গেল অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স বা তার কোনো অ্যাকশন কি দেখা গিয়েছিল? এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। আশ্চর্যের বিষয় হলো শুক্রবার এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপরও শনিবার অনেক লিফটে অপারেটর ছিলেন না বলে অভিযোগ করলেন অনেক রোগীর আত্মীয়। আপনারা তো ট্রমা কেয়ার বিল্ডিং এ গিয়েছিলেন, লিফটের ভেতরে গিয়েছিলেন, লিফটম্যান আছে? না, লিফটম্যান নেই, একাই আর কি উঠতে হচ্ছে, লিফটম্যান ছিল না। অনেক ক্ষোভ, অনেক প্রশ্ন। এরই মধ্যে শুক্রবারের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন 3 জন লিফটম্যান ও 2 জন নিরাপত্তারক্ষী। আপনারা কোন জায়গাটায় ছিলেন? আমি বলি লিফটম্যান কোথায়? ওখানে লেখা আছে লিফট সুপারভাইজারের নাম্বার দেওয়া আছে। তাই আমি বললাম টেলিফোন করুন, পুলিশকে বলছি আপনার টেলিফোন করুন, কি একটা প্রবলেম হচ্ছে। আর একটা বাচ্চা নিয়ে 3 জনে ওখানে আটকে রয়েছে লিফটে। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই ঘটনাস্থল এবং আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দুর্ঘটনা পর্যন্ত কারা ডিউটি করছিলেন তাদের রস্টার চাওয়া হয়েছে। পাশাপাশি জানার চেষ্টা করা হচ্ছে উদ্ধারের সময় কে কি করছিলেন। সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ আমি আরো একবার দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করবো, ফোকাস করতে বলবো, ঠিক যে মেন গেটে যে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, এরকম আরো একাধিক ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ থেকে বাকিদের কি অ্যাক্টিভিটি ছিল জানতে কিন্তু চাইছেন তদন্তকারীরা। প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা দাবি জানিয়েছি যে আজকে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা, দোষীদেরকে চিহ্নিত করা। শুধুমাত্র ওখানে যে সিকিউরিটি ছিল বা লিফটম্যান ছিল শুধু সে নয়, এর পেছনে কার দায়িত্ব? কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে রেগুলার বেসিসে সেটাকে মেনটেন্স করা, সেগুলো দেখভাল করা, পিডব্লিউডির দায়িত্ব রয়েছে, তাদের সবগুলোকে এনকোয়ারি করা হোক এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেই দাবিও কিন্তু আমরা জানিয়েছি। শনিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম। আসেন হোমিসাইড বিভাগের আধিকারিকরা। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আমি একবার ইতিহাসটা স্মরণ করিয়ে দেব। বেশি দিনের নয়, 1 বছর 7 মাস আগে যখন অভয়ার ঘটনা ঘটলো, সেই ঘটনা সারা দেশকে, রাজ্যকে তো বটেই, এমন নাড়িয়ে দিয়েছিল যে এই ছবি রাত দখল আমরা দেখেছিলাম, যেখানে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা তারা রাস্তায় নেমেছিলেন ওই একটাই দাবিতে, এক হচ্ছে অভয়ার বিচার আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে। এইটা শুধুমাত্র এই রাজ্যের ছবি ছিল এমনটা নয়, এই ছবি সারা দেশে দেখা গিয়েছে, সারা পৃথিবীতে দেখা গিয়েছে, এবং এইটা একটা জনজাগরণের চেহারা নিয়েছিল। আমাদের দুর্ভাগ্যের বিষয় সলিলদা যে এই ঘটনার 1 বছর 7 মাসের মাথায় আমাকে আবার একটা এরকম মৃত্যু ওই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে, দেখতে হচ্ছে। 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আমি বলছি পুলিশের ইনভেস্টিগেশনের পার্ট থেকে আপনার কি মনে হচ্ছে যে ঠিক কোন কোন জায়গায় কাদের কাদের অ্যাকাউন্টেবিলিটি এই প্রশাসনের স্ক্যানারের আওতায় আসা উচিত, এবং সবথেকে বড় বিষয় যে ঘটনাটা অ্যাভয়েডেবল ছিল সেটা কেন এড়ানো গেল? দেখো, তারপরে 1 বছর 7 মাস আগেকার ঘটনা, তারপরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থেকে শুরু করে নতুন নতুন নির্দেশিকা দেওয়া থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত দেওয়া হয়েছে। লিফট কার দায়িত্বে থাকবে, কে তার দেখভাল করবে, কে তার নজরদারিত্ব করবে, কে তার মেনটেনেন্সটা কে করবে। অ্যাসিস্ট্যান্ট সুপারের এগেনস্টে কেন মামলা হলো না? কেন এমএসভিপির এগেনস্টে এফআইআর নেমড অ্যাকিউজড হলো না? তুমি আমাকে বলো, কেন তোমার ওখানে একজন পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পোস্টেড থাকেন? বলুক ডাক্তার অনিকেত মাহাতো, আইদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আজকে ওইখানে ওর বাবা বলছেন, ওই অরূপ ব্যানার্জির বাবা বলছেন যে গত 2-3 দিন ধরে লিফট খারাপ আছে। কেন ওই লিফটের মেনটেনেন্সকে কেন কল করা হলো না? কার দায়িত্ব? আজকে 3 জন লিফটম্যান আর 2 জন নিরাপত্তা কর্মী কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা নো ওয়ার্ক নো পে, একদিন না আসলে সে দিনে মাইনা পাবে না। আজকে তাদের গ্রেপ্তার করা হলো, আজকে তাদের অ্যারেস্ট করা হলো, তাদের পুলিশ কাস্টডিতে নেওয়া হলো। কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, কারেক্ট সেকশন অফ লতে কেস স্টার্ট হয়েছে। কেন এমএসভিপি অ্যারেস্ট হবে না? কেন অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যারেস্ট হবে না? কেন ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হবে না? এইটাই তো ইনভেস্টিগেশনের মুখ। আসল ইনভেস্টিগেশন তো এইটা। আগে লোক দেখানো ফরেন্সিক এনে কি করবে? ক্রাইম টু কানেক্ট উইথ দ্য ক্রিমিনালস। অপরাধের পুনর্নির্মাণ তৈরি হচ্ছে। কি হবে? কিছু কন্ট্রোল ব্লাড সিজ করবে, কিছু কন্ট্রোল আর্থ সিজ করবে, মাটি সিজ করবে আর রক্ত সিজ করবে। সেটা দ্যাট ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। কিন্তু অ্যাকচুয়াল পারপিটেটর কারা, সেটা তো রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। একের পর এক রাজ্য প্রশাসনের স্বাস্থ্যে বলো, শিক্ষায় বলো, খাদ্যে বলো, সমস্ত জায়গায় ব্যর্থতা। এই ব্যর্থতা না উইলফুল নেগলিজেন্স, এর তার দিকে কোনোই নেই। কটা শিল্প হয়েছে, কটা উন্নয়ন হয়েছে, কত লোক চাকরি পেয়েছে, 26,000 চাকরি, আর কি তাদের রিমেডি কি হয়েছে? আজকে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা প্যারা টিচার, তারা মার খাচ্ছে। প্রতিদিন টেলিভিশনে তোমাদের মিডিয়াতে আমরা দেখি যে এই সমস্ত লোকেরা প্রতিদিন একটা না একটা দাবি করে। তারা তো সবাই কোনো রাজনৈতিক দলের বলে আমার মনে হয় না, যদি থেকেও থাকে বাট সালিয়েন্টলি আছে। কিন্তু তারা তো সত্যিই তো তারা সাফারার, তারা ভুক্তভোগী দিনের পর দিন। আজকে তুমি বলো, এই যে অরূপ ব্যানার্জি চলে গেল, 4 বছরের শিশু, তার কি অবস্থা আছে, তার ভবিষ্যৎটা কি বলো? এত মর্মন্তুদ একটা ঘটনা, এত মর্মান্তিক একটা ঘটনা, রাজ্য প্রশাসনের পর্যন্ত নেই, কোথাও নেই, কোনো রিপারকেশন নেই, কোনো রিয়াকশন নেই। দিনের পর দিন আমরা চিৎকার করে যাই, মানুষ শোনে, মানুষ বোঝে, মানুষ বলে, তার ডেলিভারি হয় অন্য জায়গায়। এই তো আমাদের ঘটনা। খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ঘটনা পশ্চিমবঙ্গবাসী হিসেবে মনে হচ্ছে আমার। একদমই এইরকম দুর্ভাগ্যজনক ঘটনা এবং ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা যেন কারোর জীবনে আর না হয়। বৈশ্যানুদ্দা, আপনি ওনাকে জিজ্ঞাসা করেছেন যে পুলিশের পার্টে কি করা উচিত ছিল, উনি চলে গেছিলেন 26,000-এ, সেইটা তো ওনার বক্তব্য, ওনার মতো উনি বলেছেন, তা তো কোনো পথসভা নয়। ঘটনাটা হলো যে আমি যতটুকু বুঝেছি যে এটা একটা নেগলিজেন্স হয়েছে, একটা গাফিলতি হয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনায়। যাদের দায়িত্বে এই ঘটনাটা ছিল লিফটটাকে দেখাশোনা করার জন্য, তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। কেন গাফিলতিটা হবে? গাফিলতি যে আজকে আপনি বলুন, গুজরাটেও ব্রিজ ভেঙেছে, আজকে বিজেপির এত কথা বলছেন, আপনাদের ওখানে মহাকুম্ভের সময় শয়ে লোক মারা গেছে, কোভিডের সময় ডেড বডি নদীতে ভেসে এসছে। আমরা এই যে
অনিচ্ছাকৃত মৃত্যু, যেটা উনি বললেন যে অনিচ্ছাকৃত মৃত্যুর কেস দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা নিশ্চয়ই ঘটেছে। আপনার মনে আছে সেখানেও আপনারা একই রকম ভাবে সোচ্চার হয়েছিলেন এবং আমরাও একই রকম ভাবে এই প্রশ্নগুলো তুলেছিলাম যে কেন প্রশাসন সেই ঘটনার দায় এড়াতে পারে না। তো এইখানে যখন একেবারে 19শে আগস্ট 2024-এ এসওপি জারি হয়েছিল, নির্দেশিকায় স্পষ্ট করে বলা ছিল, হেল্পলাইন নাম্বার ছিল প্রত্যেকটা সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব জায়গায়, শুধু রাতে নয় সমস্ত দিনেও পুলিশের নিরাপত্তা থাকতে হবে। আজকে যদি একটা পুলিশ কেউ গিয়ে নিরাপত্তা রক্ষী গিয়ে দরজাটা খুলে দিত, তালার চাবিটা পাওয়া যেত, এরকম ঘটনা ঘটতো বৈশ্বনাথদা? সেইটাই তো এখন তদন্ত হবে নিশ্চয়ই। একটা মানুষের প্রাণ গেছে, এখানে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আমরা টেলিভিশনে বসে এখনই বলে দিতে পারি না যে এটার জন্য এমএসবিপিকে অ্যারেস্ট করতে হবে, এখানে প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে হবে, এর জন্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে উনি কথাগুলো যারা বলছেন বা যারা এই মৃত্যুটাকে নিয়ে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন, আমার এই জায়গাটাতে আপত্তি আছে। এটা নিশ্চিত এটা মর্মান্তিক। একদম মহাকুম্ভের সময় যেমন আপনারা প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, তখন তেমন এই ঘটনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে যোগীর ছবি দিয়ে আর প্রধানমন্ত্রীর ছবি দিয়ে চারিদিকে প্রচার হলো, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ মেলা হচ্ছে, কোটি কোটি লোক ওখানে হাজির থাকবে, তারপর শয়ে শয়ে লোক মারা গেল। আমি যদি প্রথম থেকে দেখতাম এই সরকার গাফিলতির বিচার করে সঠিক, আমি কিচ্ছু বলতাম না, দুর্ঘটনা হতেই পারে, কিন্তু গাফিলতির এরা বিচার করে না। আমি উদাহরণটা আগে দিয়েছিলাম, আবার বলছি, তৃণমূল প্রতিনিধি উত্তর দিতে পারবেন না। দক্ষিণ কলকাতা ল কলেজে ওই ক্রিমিনালটাকে ওখানে বসানোর জন্য গাফিলতি কাজ ছিল, শুধু ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করে কেন দায় সেরে? এখনো কাস্টাডিতে আছে, আরে সে তো আছে, তাকে যারা বসিয়েছিল তারা ছাড়া পেয়েছে কেন? আপনি গলাটা খালাস দিয়ে গলাটা তুলবেন না, আপনি গলাটা তুলবেন না। যে লোকগুলো রেপিস্টের দল বিজেপি তো রেপ করে তার গলায় মালা পরিয়ে তাকে জেল থেকে ছাড়িয়েছে। মুখটা বন্ধ করেন তো, লোকে দুদিন পরে লোকেই এদের মুখ বন্ধ করে দেয়। আমাদের আপাতত আমি সবার মুখটা কিছু সময়ের জন্য বন্ধ রাখছি, তারপরে এই মুহূর্তে একটা প্রতিবেদন দর্শকদের সামনে রাখবো। এই পরিবার, যে পরিবারের এই একেবারে তরুণ যুবকটা প্রাণ চলে গেল গাফিলতিটা কাটছিল, এইটা সবথেকে বড় প্রশ্ন। কর্তৃপক্ষ থেকে একাধিক ব্যক্তির গাফিলতি, এই ঘটনার এই অকালে প্রাণটা চলে যাওয়ার জন্য তাদের দায়ী করছে পরিবার। দেখুন, আর সত্যি কথাই মার্ডারই করলো। আমার দাদার পুরো বডি যেমন চুরমার হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে, মনে হচ্ছে কেউ ওকে পিষে দিয়েছে। বৃহস্পতিবার রাতেই হৈ হৈ পরিবেশ ছিল বাড়িতে, আর এখন হাহাকার। আরজি করে লিফট বিপর্যয়, মর্মান্তিক পরিণতি হয়েছে ঘরের ছেলের চিকিৎসা করাতে গিয়ে ঘরে ফিরেছে বাবার নিথর দেহ। কিন্তু কিভাবে হলো এই বিপর্যয়? গাফিলতির দায় কাদের? এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। খালি দারোয়ান বলে নয়, হোল অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবল। পাবলিক হসপিটাল, ডিফেক্টিভ কি বলে লিফট, তাহলে কেন তোমরা এটা দেখো নি? লোকে তো মরণ ফাঁদ। মানে এত সব মানে জঘন্য, মানে সব মানে মেটেরিয়াল সব জঘন্য, মানে ওদের টাকা পয়সার কোনো দরকার নেই। আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো কি সেটাই বলেন। আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো? এত জঘন্য আমি তো মানে আর জীবনেও তো কোনোদিন ওই তত্ত্ব তো পারাবই না। শুক্রবার সকালে আজিকরের ট্রমা কেয়ারের লিফটের ভিতরে তখন স্ত্রী ছেলেকে নিয়ে মরণ বাঁচন লড়াই চালিয়ে যাচ্ছেন অরূপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। এই আক্ষেপটাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে মৃতের পরিবারকে। বাঁচাও বাঁচাও, আমি আমার বৌমার গলার আওয়াজ পড়েছি, আমার ছেলে হয়তো ওপর থেকে ওটা ভেঙে পড়েছে মাথায়, এই তো বডিতে একদম সেই হাড়গোড় ভেঙে ব্লাড ক্লট করে যা বুঝতে পেরেছি। কেউ এলো না, বলছে যে চাবি পিডব্লিউডির আন্ডারে ওটা। পুলিশও বলছে হ্যাঁ দেখছি, ও বলছে দেখছি, আর আপনি চুপ করুন তো। আমি বললাম আমি চুপ করবো, আমার ছেলে আটকে আছে। বাচ্চার কান্নার আওয়াজ আমি পেয়েছি। আমি বললাম আচ্ছা লিফটটা কি খারাপ? না না না, লিফটটা ঠিকই তো আছে। তখন যদি শুনেনি তো ওই সিকিউরিটি গার্ডটা, তাহলে আমার ভাইটা কিন্তু বেঁচেই যেত। ওই দিক দিয়ে ও তো নিচে চিৎকার করছে, নিচ থেকে চিৎকার করছে যে বাঁচাও বুচুকে, বাঁচাও বুচুকে, বাঁচাও। 2024 সালে এই আরজিকর মেডিকেলেই কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতাল চত্বরে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার দিন ঘটনাস্থলে থাকা এই সিআইএসএফ জওয়ানদের থেকেও কোনো সাহায্য মেলেনি।
সিআইএসএফকে বলা হয়েছিল যে আপনারা বন্দুকের বাঁট দিয়ে ওটা ভেঙে দিন, দরজাটা শাবল টাবল দিয়ে দরজাটা ভেঙে দিন। বলছে আমাদের কাজের বাইরে এটা, আমরা এটা করব না, করলে আমার বিরুদ্ধে অ্যাকশন আসবে। গাফিলতি নাকি নজরদারির অভাব? ছেলেকে সুস্থ করাতে গিয়ে কেন নিজেকেই প্রাণটা দিতে হলো অরূপ বন্দ্যোপাধ্যায়কে? বিচার চাইছে অসহায় পরিবার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে এই গাফিলতির দায় কার? রবীন্দ্রনাথবাবু, দায় কারো নয় বলুন। দায় শুধুমাত্র এই কজন নিরাপত্তা রক্ষী আর লিফটম্যানের। দায় ছেলেহারা বাবার, দায় স্বামীহারা স্ত্রীর, দায় ওই ছোট্ট ছেলেটার যে সবেমাত্র বাবাকে হারিয়েছে। আমি বলছি, শেষ পর্যন্ত সব ঘটনায় আপনি দেখুন, মাথা অবধি পৌঁছতে পারবে সে পুলিশ হোক বা এজেন্সি? না, দেখুন যে কথাগুলো বললেন, ওর বাবা ওর মা মানে অসহায় পরিবার, বাবা মা এবং দিদি তিনজনে যে কথাগুলো বললেন, তার থেকে প্রথম বাবা বললেন গোটা প্রশাসনই দায়ী। ওই একটা 3টে লিফটম্যানকে দায়ী করে কি হবে? মা বললেন এত নিম্নমানের জিনিস দিয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে, এটাই কে তদন্ত করবে? আর দিদি বললেন বারবার করে গিয়ে যাওয়া হয়েছিল সিআইএসএফের কাছে, নিশ্চয়ই পুলিশের কাছেও গেছিল, তো তারা বারবার করে বলেছে, বাবা তো বললে, পুলিশ বলেছে চুপ করুন আপনি। তো তাদেরকে বারবার বলা হয়েছে, মানে কতখানি অসংবেদনশীল। আসলে ওই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। দেখুন, পরিকাঠামোর অবস্থা আপনি ভালো করে ভেবে দেখুন। সরকার ঢক্কা নিনাদে ব্যস্ত, বিশ্বমানের পরিষেবা, স্বাস্থ্যসাথী, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে চিকিৎসা, এ সমস্ত নিয়ে বলছে কি সুপার হসপিটাল তৈরি হচ্ছে। আর তার বদলা আমরা দেখতে পাচ্ছি যে একটা লিফট ঠিক নেই, যে লিফটে করে একটা বাচ্চা ছেলেকে তার এক্সরে করাতে হবে, সেই জিনিসটার যে মানে পেশেন্টকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাই ঠিক নেই। সেখানে বড় বড় বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দিয়ে বলে কি হবে? এবং গোটা আপনি যদি আজ কাল পরশু এইগুলো দেখেন, তৃণমূল ব্যস্ত তাদের রাজনীতি নিয়ে, তৃণমূল ব্যস্ত তাদের ভোট প্রচার নিয়ে। কে এই বাচ্চা ছেলে বা তাদের পরিবারের কথা ভাবছে? কেউ ভাবছে না। আসলে গোটা ব্যাপারটাই কিন্তু একটা, বারবার করে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন দুর্ভাগ্যজনক। আরে দুর্ভাগ্য বারবার আসে না, যখন দুর্ভাগ্য বারবার আসে তখন সেটা সিস্টেমেটিক ফেলিওর হয়, আর সিস্টেমেটিক ফেলিওরের জন্য গোটা সিস্টেম দায়ী থাকে। একটা ফেইল্ড গভর্নেন্স, একটা ব্যর্থ শাসন গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকার অবস্থার মধ্যে নিয়ে চলে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিচ্ছিন্ন ঘটনা যখনই বলে, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, তদন্ত হচ্ছে, আইনের পথে চলবে, আমি কি বলবে সেগুলো বলে দিচ্ছি, এবং ক্ষতিপূরণ পাবে। অর্থাৎ এই যে মা বললেন আমাকে টাকা দিয়ে কি হবে, এই টাকা নিয়ে আমি কি করব, আমার ছেলেটাকে কি ফেরত পাবো? তাহলে একটা পরিবার থেকে ছেলে চলে গেল, অসংবেদনশীল যে প্রশাসন, তারা ওখানে দাঁড়িয়ে দেখলো যে কাঁদছে, চিৎকার করছে। একটা সিসিটিভিতে কেউ, এতগুলো নাকি সিসিটিভি আছে, সেই সিসিটিভিতে কেউ দেখলো না যে কোথায় তালাগুলো নেই। একটা হাতুড়ি দিয়ে তালাটাকে ভাঙা যেত, যেটা ওর বাবা বারবার করে বলছে, সেইটা ভাঙার চেষ্টা করলো না। একটা 100-তে ফোন করে, 101-তে ফোন করে একটা ফায়ার ব্রিগেডকে আনবার কথা ওর বাবা বলেছিলেন, সেটা আনলো না। তো তাদেরকে নিয়ে কি হবে? তারা তো মেরেছে, খুন করেছে। এই গোটাটা কোনো এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু এই বলবেন না, এটা একটা হত্যা, এটা একটা সবাই মিলে মেরে ফেলা একটা ব্যবস্থা। এই ব্যবস্থাতে ও আজকে মরেছে, কাল আর একজন মরবার জন্য প্রস্তুত হচ্ছে। ওই রাক্ষসের গল্প আছে না, একটা করে পাঠিয়ে দিত, আজকে ও গেছে, কাল আর একজন যাবে। সিস্টেম এই রোগগুলোকে প্রত্যেক দিন একটা করে লোককে মারবে। এই সুন্দর ছেলেটা 40 বছরের ছেলে, আমাদের মানে ছেলেদের বয়সী, তাকে এই অল্প বয়সে, কোনো বয়সই না, সেই বয়সে তাকে চলে যেতে হলো। আর অসহায় বাবা মা বসে বসে কাঁদছেন, আর গোটা তৃণমূল গোটা ভোট প্রচার নিয়ে ব্যস্ত আছে, কি স্ট্র্যাটেজি করা যাবে সেই নিয়ে ব্যস্ত আছে। কে ভাবছে এদের কথা কেউ ভাবছেও না। ভবিষ্যতে দেখবেন এই ঘটনাটা কদিন বাদে মিটে যাবে, এদের ঘটনা, এদের জীবন ওই অন্ধকারেই থাকবে, কেউ এদের পাশে দাঁড়াবে না। ওই একই রকমভাবে দুর্ভাগ্যজনক ব্যাপার আর একটা ঘটবে, তখন আবার এই একই কথাই আসবে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নিশ্চয়ই উত্তর দেবেন, কিন্তু আমি বলছি ঘটনার বিভৎসতাটা একবার কল্পনা করুন।
যে তিল তিল করে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, ঘষ্টাতে ঘষ্টাতে ওই লিফট থেকে দেহটা তারপরে স্ত্রীর কোলে পড়ছে এবং ওই অন্ধকূপের মধ্যে, অন্ধকার ছোট্ট একটা জায়গার মধ্যে স্বামীর কার্যত নিথর হয়ে যাচ্ছে এইরকম অবস্থা, একটা দেহ নিয়ে পাশে ছোট্ট 4 বছরের ফুটফুটে সন্তান বসে আছে। এই অবস্থায় 1.5 ঘন্টা ধরে তাকে চিৎকার করে যেতে হলো যে কেউ একটা এসে আমাদের বাঁচান, একটা সেখানে সাহায্যের হাত এগিয়ে এলো না। ভুল থেকে কি আদৌ এই প্রশাসন কোনো শিক্ষা নিচ্ছে? কেন আমি এই প্রশ্নটা করছি, আমি মনে করাবো সালটা ছিল 2010। স্টিফেন কোর্টে আগুন লেগেছিল, 43 জনে প্রাণ চলে গেছিল। তার মধ্যে অনেক মানুষ কেন মারা গেছিল জানেন? ছাদে ওঠার যে রাস্তাটা ছিল তার দরজাতে তালা ঝোলানো ছিল, তালাটা খোলা যায়নি বলে তারা বেরোতে পারেনি, দম বন্ধ হয়ে তারা মারা গেছিল। আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই তালাটা খোলা গেল না, সময়ে চাবিটা খুঁজে পাওয়া গেল না। আমি বলছি চাবি না খুঁজে পাওয়া গেলেও একটা সাহায্যের হাত এসে যদি তালাটা ভেঙে দিতে পারতো, আজকে এই মৃত্যুটাকে তো একেবারে মানবেন আপনি বৈশ্বনাথ দা, এই মৃত্যুটাকে এড়ানো যেত। আমি আবার বলছি এটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন ছিল না, অ্যাভয়েডেবল ছিল, যেটা এইরকম একটা পরিণতির দিকে চলে গেল। স্টিফেন কোর্টে ঘটনাটা ছিল একটা আগুন লাগার ঘটনা, সেখানে ছাতে যাওয়ার জন্য যে দরজাটা ছিল সেটা দরজায় তালা মারা ছিল। আর এটা হলো একটা লিফটের মধ্যে একটা লিফটের অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টের বেসমেন্টে লিফটটা পড়ে গেছিল। সেখানে আপনারা বলছেন যে তালাটা যদি ভেঙে দেওয়া যেত তাহলে ক্ষেত্রে যদি তালাটা খোলা যেত না, ওখানে একাধিক প্রাণ বাঁচার একটা সম্ভাবনা ছিল। আজকে হয়তো অরূপবাবু আমাদের মধ্যে দেখুন, আমি তো এই মৃত্যুটাকে নিয়ে কেন্দ্র করে একটা এমন কিছু বলা ঠিক হবে না যেটাকে কেন্দ্র করে যাদের পরিবারের মানুষ গেছে তাদেরকে কোনো আঘাত বা আহত করে। আমরা তো সবসময় বলছি যে এই ঘটনাটা অত্যন্ত বেদনার হয়েছে, দুঃখের হয়েছে, এবং এর জন্য যেটা আইনের পদক্ষেপ আছে সেটা নেবে। এবং আমি এটা বলছি বলে আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে আমি কেন এইটার বলে কেন আটকাতে পারছি না। পৃথিবীতে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এরপরে আর কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না? এটা কেউ বলতে পারবে যে এই ধরনের লিফটে যে ঘটনাটা ঘটেছে, আমি অ্যাক্রোপলিসে এইখানে লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে এখানে কয়েকজন মারা গেছে কিছুদিন আগে পর্যন্ত। এই যে ওনারা ভাবে এই যে কথাগুলোকে বারবার করে ফেলবার চেষ্টা করছেন যেন এখানে সরকার দায়ী, এখানে প্রশাসন দায়ী, এখানে আমাদেরকে দায়ী তৃণমূল পার্টি দায়ী। কেন তারা ভোটের সময় ভোট প্রচারে রয়েছে কেন? এটা তো প্রশাসন দেখছে, পুলিশ দেখছে, পুলিশ মামলা করেছে, অ্যারেস্ট করেছে, কাস্টাডিতে নিয়েছে। একদম আপনি বলছেন যদি একটু দেখা যেত আগে, কারণ এই লিফট খারাপ সেটা তো অভিযোগ আগেও ছিল, তাহলে বোধহয় এই ঘটনাটা এড়ানো সম্ভব হতো। বিমল, প্রশাসন দায়ী, কারণ প্রশাসনের এই যে ল্যাকেডাইজিক্যাল অ্যাটিটিউড যার জন্য এটা ঘটেছে। প্রশাসন দায়ী কারণ প্রশাসন ক্রিমিনাল পোষে। প্রশাসন দায়ী কারণ প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি সেটা একেবারেই ঠিক নয়। এই যে লিফটটা যদি খারাপ থাকে, আর এর জন্য খুব বেশি সায়েন্স জানা দরকার নেই, লিফটটা বন্ধ করে রাখে তো। কোথাও লিফট যদি খারাপ থাকে লিফটটা বন্ধ করে রাখে। ওই লিফট যদি খারাপ ছিল ওটা বন্ধ করে রাখা হলো না কেন? আর সবচেয়ে বড় কথা, আমি আগে যে কথাটা বলেছিলাম আবার সেই একই কথা বলবো, হাসপাতালে লিফট হচ্ছে হাসপাতালের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ 8 তলা 10 তলার উপর রোগীরা উঠে এত বড় বড় লিফট নিয়ে, সেই লিফটগুলো কেন ঠিক সময় বদলানো হয় না? সবচেয়ে ভালো লিফট ওখানে রাখতে দেওয়া উচিত, সেখানে একটা ঝরঝরে মার্কা লিফট রাখা হলো কেন? ফলে সব মিলিয়ে দায়ী প্রশাসন। প্রশাসনের এই যে অ্যাটিটিউড, তারা মনে করে মানুষ মরলে মরবে, দুর্ভাগ্যজনক ঘটনা বলে ছেড়ে দেবো, আর আমরা ইলেকটোরাল স্ট্র্যাটেজি তৈরি করব। আমি বলে দিচ্ছি, একটা লাইনেই শেষ করছি, এই যে বাবা মা কাঁদছে, তার পরিবার কাঁদছে, আমি বলছি প্রতিটি চোখের জলের হিসেব মানুষ কিন্তু নিয়ে নেবে। এর উত্তর এদের দিতে হবে আগামী দিনে। হারবে এরা আগামী 2-2.5 মাস পরে, তারপর উত্তর দিতে হবে। চোখের জল দেখেছিল গোটা বিশ্ব। আপনি মিথ্যা কথা বলেন, চুন চুন কে হিসাব লেগা। আরে কি হিসাব? খুঁজে খুঁজে হিসাব নেওয়া হবে। আপনারা হেরে প্রতিবার খুঁজে 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 ডায়লগ করে লাভ হবে না বাংলার মাটিতে। কে কার হিসাব নেবে দেখুন, একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে। সবথেকে বড় কথা তো এটাই। আমি সৈকতের কাছে আসব, কিন্তু তার আগে দেখাবো যে ঘটনা আমরা বারবার বলছি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কোনো মানে রাজনীতি নয়, কোনো রাজনৈতিক ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক দল নয়, মানুষ জাগলে কিভাবে প্রতিবাদ হতে পারে, কিভাবে গোটা সমাজ নড়ে যেতে পারে সেটা দেখিয়ে দিয়েছিল অভয়াকাণ্ড। অভয়ের মা কি বলেছেন দেখুন। সেই 2024-এর 9 আগস্ট আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আজকে ওর মাও সেটাই বলে কাঁদছিল যে আমার ভালো ছেলেটা গেল বাড়ি থেকে আর সব লাশ হয়ে ফিরে এলো। আমিও সেদিন যেমন বলেছিলাম যে আমার ভালো মেয়েটা
ডিউটিতে গেল আর লাশ হয়ে ফিরে বাড়িতে এলো, সেই একই মর্মান্তিক ঘটনা, সেই একই আরজিকর হসপিটাল। এটা কর্তৃপক্ষ কবে বুঝবেন এই মানুষের কান্না, মায়েদের কান্না? আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, ও কথা বলেছে। আমিও এই ফ্যামিলির সঙ্গে দেখা করে বলবো একসাথে গিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে নিপাত যাক। স্বাস্থ্যমন্ত্রী কোনো ভেতরে শুধু কিচ্ছু নেই, ঝা চকচকে বাইরেটা হসপিটালের, যার বাড়ির ফ্যামিলির লোকের শরীর খারাপ হয় সেই বুঝতে পারে ওখানে গিয়ে কি অবস্থা। এটা মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়, এটা মানতেও আমি পারবো না। সেদিন আমার মেয়ের ঘটনাও যেমন ওরা আত্মহত্যা চালানোর চেষ্টা করেছিল, এখানেও অনেক কিছু দুর্ঘটনা এরকম চালানোর চেষ্টা করছে। গাফিলতি মানে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি যদি দুর্ঘটনা বলে চালানো হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। আমরা কোথায় বাস করছি? আমি সৈকত গিরির কাছে আসবো। সৈকত, কথা শুনে মনে হচ্ছিল যে উনি বারবার বলতে চাইছিলেন যে বিজেপি কুম্ভমেলা এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী জমানায় যদি একটি প্রাণ চলে যায় এরকম অবস্থায়, তাতে তেমন কোনো দোষের নয়। বিষয়টা হচ্ছে যে কোনো দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনার পর যদি সরকার সেখান থেকে শিক্ষা গ্রহণ না করে, তদন্ত কমিশনের রিপোর্ট সামনে না আসে, বিহাল একটা পরিস্থিতি স্বাস্থ্যের অভ্যন্তরে। বাইরে নীল সাদা রং করতে, ভোটের বিজ্ঞাপন করতে মোদির মতন কুম্ভমেলায় কথা ঠিক, মোদি আর যোগীর কাটআউটে ভরে গেছিল। আচ্ছা, পশ্চিমবাংলার কোন দেওয়াল বাকি রেখেছেন যেখানে আপনারা মমতার হাসি মুখের ছবি দেননি? মৃতদেহ ডেড বডি নিয়ে ফিরে আসার সামনেও হয়তো তার পরিজন দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছে। সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের মাটিতে কেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে বরাদ্দ টাকা সেটা বাড়ানো হবে না? সিসিটিভি লাগানোর টাকা একটা সময় শুনেছিলাম নাকি বরাদ্দ হয়নি। এখানে নিরাপত্তারক্ষী কিংবা লিফটম্যান কন্ট্রাকচুয়াল, কেন পার্মানেন্ট রিক্রুটমেন্ট হবে না? কেন 24 ঘন্টা মনিটরিং হবে না সিসিটিভিগুলো? এই উত্তরগুলো দেবে কে? আর এই সাহসটা তৃণমূল পাচ্ছে কেন? কারণ এতগুলো ঘটনা ঘটবার পরেও তারা দিল্লির সরকারের হাত মাথায় রাখছে। আরজি করের যদি প্রপার ইনভেস্টিগেশন হতো, যদি এই স্বাস্থ্য দপ্তরের যে জাল ওষুধের সিন্ডিকেট, এই যে বেহাল নিরাপত্তা ব্যবস্থা, তার যে তদন্ত, সেইটা যদি থমকে না যেত। একের পর এক নির্বাচন আসছে, বিজেপির সাহায্য নিয়ে তৃণমূল উতরে যাচ্ছে, আর ভোট বৈতরণী পার করার পর বৈশ্বনাথ বাবুরা গলা উঁচু করে বলতে পারছেন যে আমরা তো জিতেছি, তার জন্য যা খুশি তাই করা যায়। তাই আমি বৈশ্বনাথ বাবুদের কাছে অনুরোধ করবো, দেখুন আপনাদের পিসি ভাইপো, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এসএস কেমে ভুল ট্রিটমেন্ট হয়, আপনাদের ভাইপো শরীর বলে সুইজারল্যান্ডে চলে যান, কিন্তু রাজ্যের কোটি কোটি মানুষ এই হাসপাতালগুলোর উপর ভরসা করেন। বাইরে আপনাদের ভোট বৈতরণী পার করানোটা ইম্পর্টেন্ট নয়, এখন বাংলার মাটিতে বাংলার জনগণের জীবন, সেই জীবনটা হাসপাতালে ঢুকে ফেরত আসবে কিনা, সুস্থ অবস্থায় গিয়ে মৃতদেহ ফিরে আসবে কিনা, এইটা গ্যারান্টি করা খুব দরকার। তো ইস্তেহার প্রকাশে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে দুয়ারে চিকিৎসা হবে, এবার দুয়ারে স্বাস্থ্য প্রকল্প, দুয়ারে মৃত্যু এসে গেছে, চিকিৎসার দরকার নেই। হাসপাতালগুলোর যা চেহারা দাঁড়িয়েছে, কলেজ শিক্ষা ব্যবস্থার যা চেহারা দাঁড়িয়েছে, গোটা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের যা চেহারা দাঁড়িয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রাইভেট কন্ট্রাকচুয়ালের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সরকারি হাসপাতালে বেহাল দশার কারণ কি? যাতে প্রাইভেট নার্সিংহোম গুলো ব্যবসা করতে পারে, আর সব প্রাইভেট নার্সিংহোম গুলোর আমি একটা আপনাকে বলছি, আপনাদের আর্কাইভ স্ট্রং বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা কি ছিল আর আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আছে, আপনি পাশাপাশি এক কম্পারেটিভ ছবিটার খুব বেশি হাসপাতালগুলোর কি অবস্থা, এটা তো সব থেকে ভালো হাসপাতালের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা বলতে পারবেন। আমি ডক্টর মাহাতোর কাছে আমি আসবো, তবে তার আগে আমি আবার আপনার কাছে আসবো বৈশ্বনাথ দা, কিন্তু আমি বলছি বিভৎসতার কথা বারে বারে উঠে আসছিল। এই যে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার যে পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমে যা উল্লেখ রয়েছে, আমি বলছি এটাও বিভৎস। কিভাবে তার এই মর্মান্তিক পরিণতি হয়েছে, কি রয়েছে পোস্টমর্টেম রিপোর্টে দেখুন। পাঁজরের একটা হাড়ও আস্ত নেই, ফেটে গেছে ফুসফুস, লিভার, হৃদযন্ত্র, শরীরের ভিতরে বিপুল রক্তক্ষরণ হয়েছে। ছেলের চিকিৎসা করাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ পরিণতি দেখে শিউরে উঠছেন সকলেই। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে, মানে আটকা পড়েছিল, সেটা আরেকটু উঠেছে লিফটটা দিয়ে আমার ওখানে এসে পড়েছে। জীবনের শেষ কয়েকটা মুহূর্ত যে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। তাতে মৃত্যুর কারণ হিসেবে পলিট্রমার উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একাধিক আঘাতের কারণে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে তার পাঁজরের বেশিরভাগ হাড় ভেঙে গেছে। বাঁ হাতের মূল দুটি হাড় ও ডান পায়ের মূল দুটি হাড় ভেঙে গেছে। ব্যাপারটা দেখছি যে মাল্টি অর্গান ব্লাস্ট, মানে কথা পড়েছি যে ইঞ্জুরি, সেটা ছিল বাস্টিং ইঞ্জুরি, ওদের কথাটা হচ্ছে বাস্টিং ইঞ্জুরি, মানে এগুলো রাপচার। এগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, আমি যদিও একদম সার্কামস্টেন্স ক্লিয়ার নয়, ইনকোয়েস্টটা ক্লিয়ার নয়, আমি রিপোর্টটা দেখতে পাচ্ছি না, সুতরাং বাট ফ্রম ইউর থিংস দি নেচার অফ দ্য ইঞ্জুরি আর প্যাটার্ন অফ ইঞ্জুরি থেকে একটা জিনিস পরিষ্কার, এটা একটা কম্প্রেশনস ইঞ্জুরি বা খুব হাই ইম্প্যাক্ট ইঞ্জুরি। কম্প্রেশন ইঞ্জুরি বলতে দুদিক থেকে খুব প্রচণ্ড জোরে চাপ লাগা, লিফটে আটকে গেছিলো তখন টানাহাঁচড়া করা, লিফটের ওপরে ওঠানামা করার সময়ও প্রচণ্ড জোরে। সেই সব ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন অফ দ্য ইঞ্জুরি হয়, সেটা হচ্ছে গ্রেজ অ্যাব্রেশন। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কথায় উঠে এসেছে ঘটনার মুহূর্তের বিভৎসতা। তার দাবি, বেসমেন্টে লিফট খোলার পর যখন লিফটের দরজা ও গ্রিলের মাঝের সংকীর্ণ জায়গায় তারা আশ্রয় নিয়েছেন, তখন হঠাৎ করেই লিফটটা উঠতে থাকে উপরে, আর অরূপ বন্দ্যোপাধ্যায়ের জামা বা প্যান্টের কোনো অংশ আটকে যায় লিফটের সঙ্গে। ঘষতে ঘষতে উপরে উঠতে থাকেন তিনি। এদিকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও সন্তান পড়ে যান লিফটের নিচে গর্তে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বুকে ও পেটে প্রবল ঘর্ষণজনিত আঘাতের ছাপ স্পষ্ট। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, বুক এবং পিঠে আঘাত দেখে মনে হয়েছে কোনো ভারী জিনিস দিয়ে লাগাতার আঘাত হয়েছিল, যে আঘাতের অভিঘাতে পাঁজর ভেঙে যায় এবং একাধিক অঙ্গ ফেটে যায়, আর এত অঙ্গ ফেটে যাওয়ার ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুরো বডিটা ওনার সেই কম্প্রেস, মানে ওকে চেপে নিয়ে লিফটটা উপরে উঠে যায়। এই করতে করতে ওনার যে অর্গ্যানগুলোর ইনজুরি হয় ভেতরেতে, তাই শির দ্বারা আর এই যে জিনিসগুলোর মধ্যে এইটা চেপে যাওয়ার ফলে ওইগুলো ভেতরে হাড়গোড়গুলো সব ভেঙে যায়, আর অর্গ্যানগুলোর ওপরে চাপ পড়ার জন্যে অর্গ্যানগুলো ফেটে যায়। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল আঘাত কিভাবে তৈরি হয়েছে তা লিফটের মেকানিক্যাল ফরেনসিক করলে বোঝা যাবে। ঝিরাম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর অনিকেত মাহাতোর কাছে আসবো। অনিকেত, তুমি একজন চিকিৎসক হিসেবে ভালো বলতে পারবে, যখন প্রথম খবর আসে তখন ধারণা করা হচ্ছিল, অনেকেই মনে করছিলেন যে প্যানিক অ্যাটাকে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট যা বলছে সে তো ভয়ঙ্কর, ভয়াবহ। পাঁজরের একটা হাড় আস্ত নেই, ফুসফুস, লিভার, হৃদযন্ত্র ফেটে গেছে। কতটা ভয়াবহ আঘাত হলে এরকমটা ঘটনা সম্ভব? শরীরের ভেতর বিপুল রক্তক্ষরণ হয়েছে। না, এটা তো নিঃসন্দেহে পরিষ্কার। আমরা যারা বিভিন্ন কলেজে হাসপাতালে কাজ করি বা আপনারাও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, অনেক সময় লিফটের বিভ্রাট ঘটে। সেক্ষেত্রে ক্লস্ট্রোফোবিয়ার জায়গা থেকে এই ধরনের প্যানিক অ্যাটাকের কথা বারবার আসে, কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা একদমই তা নয়। কেন নয়? দুটো কলাপসিবল যে গেট, সেই গেট দ্বারা কম্প্রেস হয় এবং লিফটটা যখন উপরে উঠতে শুরু করে তখন সিভিয়ার যে ক্রাশ ইঞ্জুরি হয়, এই ক্রাশ ইঞ্জুরির জায়গা থেকে বিভিন্ন অর্গানের ভাইটাল অর্গানগুলোর উপর এফেক্ট হয় এবং এই জায়গা থেকে তার মৃত্যু হয়। তাহলে স্বাভাবিকভাবে এই মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে, এটা দিনের আলোর মতন স্পষ্ট। মানবিকতার জায়গা থেকে যে কথাটা আজকে বলা পরিষ্কার, সলিলবাবু যে কথাটা বলতে চাইছিলেন যে কর্তৃপক্ষের যে উদাসীনতার জায়গা, বৈষ্ণববাবুকে সহ সমস্ত রাজনৈতিক দলকে যে কথাটা বলতে চাই, আমি অত্যন্ত ছোট কথা বলছি, স্পষ্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, নানান ইনসিডেন্ট ঘটতে পারে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক হিসেবে আমিও সমস্ত রোগীকে সুস্থ করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। তাহলে প্রিন্সিপাল সেক্রেটারির দেওয়া প্রতিশ্রুতি, ডিএমইর দেওয়া প্রতিশ্রুতি, স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কলেজের এমএসভিপি প্রিন্সিপালের দেওয়া প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো যদি শুধু প্রতিশ্রুতিতে থাকে, সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা যদি শুধুমাত্র প্রতিশ্রুতির দায়বদ্ধতাতে থাকে, তাহলে শুধুমাত্র একটা রোগ যেটা সারানো যাচ্ছে না, তাহলে এই কারণেই বললাম এই জায়গা থেকে একদমই তাই। বারবার যদি একই রোগে একটা পেশেন্ট ভর্তি হতে থাকে 7 দিন, 8 দিন, 10 দিন ছাড়া ছাড়া, মাসে মাসে ছাড়া ছাড়া, তাহলে তা স্বাভাবিকভাবে বলতে হয় ওই মানুষটার শরীরে আর কিছু বাকি নেই, বা ওই মানুষটাই বাঁচতে চায় না। তাহলে সদিচ্ছাটা আছে কি নেই, বা তার গুণ ধরে গেছে। নিঃসন্দেহে স্বাস্থ্য ভবনের যে কথা আমরা বলেছিলাম গুণ ধরেছে। আজ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের অঙ্গ, পিডব্লিউডি থেকে শুরু করে মৃত্যু, গোটা বিশ্ব জুড়ে এত বড় একটা প্রতিবাদ, গোটা সমাজ যেখানে নড়ে গেল, জেগে উঠলো, তারপরেও এই রোগটা সারানো যাচ্ছে না। তাহলে যে কথাটা আমি বারবার বলতে চাইছি যে একটা সদিচ্ছার প্রয়োজন এবং সত্যিকারের সদিচ্ছার প্রয়োজন। যদি সত্যিকারের সদিচ্ছা না থাকে যে আমি সুস্থই হতে চাই না, আমি পরিকাঠামো গড়তেই চাই না, আমি ইনফ্রাস্ট্রাকচার গড়তেই চাই না, তাহলে আজকে যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, শুভ্রজিৎ দা যে ঘটনাগুলো বললেন, বিভিন্ন জমানার যে ঘটনাগুলো বললেন, যে এই আলোচনার মাধ্যমে ঘটনা উঠে গেল, তাহলে আমি যে প্রশ্নটা রাখতে চাই আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে কত শত মানুষ মরলে শেষে মনে হবে যে বড্ড বেশি রক্ত গেছে বানের জলে ভেসে। তাহলে কত রক্ত মরলে বা কত মানুষ মারা গেলে
আমাদের রাজনৈতিক দল বা রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাসী করছেন বা এই ভোটের লড়াইয়ে যারা এগিয়ে আসছেন, তাদের কখন মনে হবে যে হ্যাঁ সত্যিকারের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা প্রয়োজন, মানুষের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কথা বলা প্রয়োজন, সত্যিকারের খাতায় কলমে শুধুমাত্র স্বাস্থ্য পরিকাঠামো নয়, বাস্তবের মাটিতে স্বাস্থ্য পরিষেবাকে যদি পরিলক্ষিত করতে হয় বা রূপান্তরিত করতে হয়, এইটা নিয়ে আমার মনে হয় সাধারণ মানুষের চিন্তা করা উচিত। উত্তর দেবেন, আমরা যারা শুভবুদ্ধি তার আগে আমি সম্পন্ন একবার মানুষ, দ্রুত তাদেরও সলিল চিন্তা করা ভট্টাচার্যের উচিত বলে কাছে আমার আসবো। আমি শুধু বিভৎসতার একটা কল্পনা করছিলাম। দেখুন, মানে ভেতরে যাবতীয় কিছু যা রয়েছে, সেটা লিভার হতে পারে, সেটা হার্ট হতে পারে, সেটা লাংস হতে পারে, সেগুলো ফেটে রক্ত বেরিয়ে গেছে। ঠিক যেমনভাবে অভয়ের ক্ষেত্রে মনে আছে, অভয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, মানে তার চোখ দিয়ে জল বেরোয়নি, চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। এই রকম ছিল তার উপর নারকীয় অত্যাচার। আমি বলছি এর পরেও এইটা আপনাকে, মানে যখন ওই কথা বলছিলেন মানে অরূপবাবুর স্ত্রী, যে তিনি ডাক্টের মধ্যে বসে আছেন, এই আশঙ্কা হচ্ছিল যে ওই লিফটটা যে কোনো সময় তাদের মাথার উপর এসে পড়বে। এই রকম ঘুম ধরা একটা সিস্টেমে রোগটা সারানো যাচ্ছে না, এত আন্দোলন, এত প্রতিবাদ হওয়া সত্ত্বেও। সলিলদা, ঘুম ধরাও ঠিক নয়, এই সিস্টেমটা পচে গেছে। পচন ধরা সিস্টেম সেটা বলো। এটা একটা পচা সিস্টেম যদি তুমি রাখতে চাও, ওটার যদি ইন এক্সিস্টেন্স থাকে, তাহলে তার কাছ থেকে, সেই সিস্টেমের কাছ থেকে তুমি কি আশা করবে বলো? কি আশা করতে পারো তুমি? এই পচন ধরা সিস্টেম আছে বলে আজকে ওই দিন আনে দিন খাই, নো ওয়ার্ক নো পে, ওই 6টা লোককে 5টা লোককে অ্যারেস্ট করা হয়েছে। যাতে বেল করা তো দূরের কথা, তাদের উকিল দেওয়ার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ। লয়ার তারা অ্যাপয়েন্ট করতে পারবে না। কিন্তু যারা এই সিস্টেমের মধ্যে আছে, যারা এই সিস্টেমটাকে চালু রেখেছে, যারা এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছে, যারা এসওপিটাকে চালু করেছে, এবং আপনি এটা মিন করতে চাইছেন কি, আমি যদি খুব ভুল না বলি, এই সিস্টেমের যারা পার্ট, তাদেরও তার মানে আড়াল করার কোথাও চেষ্টা হয়ে থাকতে পারে। হ্যাঁ, তাদেরই তো আড়াল করার জন্য এই 5 জনকে রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা। কিছুদিন পরে দেখবেন এদের এগেইনস্টে কত পাপ হবে চিন্তা করতে পারেন। যদি এদের কাস্টডি ট্রায়াল হয়, এই 5 জন লোকের হয় কাস্টডি ট্রায়াল হবে, মানে কাস্টডিতে থাকতে থাকতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, সাজা পর্যন্ত হয়ে যাবে, আর ওরা বসে এসি ঠান্ডা ঘরে বসে চেয়ারে বসে আবার নতুন নতুন আবার এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, নির্দেশিকা, এইসবগুলো পাঠাতে শুরু করবে। তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে তো চলবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।